বাচ্চা কাচ্চা নাও না কেন? স্বামীকে বয়স করার মূল মন্ত্র হলো বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছরও বুঝো নাই? পান চিবোতে চিবোতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপচারিতা করছেন। ইদানিং এই বাড়িতে যে ঝামেলা লেগেই আছে, এসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘোমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বলেন, বিয়ের এত বছর হলো, বাচ্চা নিলে না কেন? বাচ্চা ছাড়া কি মানুষের সংসার মন ভরে? বিয়ের 1 বছরেই তো বাচ্চা নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বলল বাচ্চার নাম যেন 2 বছরও না তুলি। 2 বছর করে যে আরও কত বছর পার করলা, সেটা কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি? আম্মা, তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না। আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই, আমার যুগের দোহাই দিবা না। এখন তো স্বামী হাত থেকে ছুঁড়ছে, কি করবা করো। রাবেয়া প্রস্থান করলেন। এমনভাবে কথাগুলো বললেন যেন শব্দ আনিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলো, এখন আর চিন্তা আফসোস কিছুই করে না। বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচেই গেছে। এই অসভ্য বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটি। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কী করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান। এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরে চলছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটালে পাঠিয়েছিল, সেদিন এলাকার লোক নানান কথা তুলেছে, নানান সমালোচনা করেছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক নিজের মেয়ে জামাইকে একবেলা আদর আপ্যায়ন খাওয়াতে পারেননি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমোতে পারেন না। ব্যবসায় যাও হাত লাগিয়েছিল, ইদানিং তাও ছেড়ে দিয়েছে। অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কতকাল কোলাঙ্গাটার এসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মায়ের আশকারায় ছেলেটা ছোট থেকে অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো, সেই ছেলে এখন মায়ের কথায় এক কানে ঢুকাইতো আর এক কান দিয়ে বের করে। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা। তার পাশে শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক দিয়ে বিশাল দূরত্বে তারা। কাঁদতে কাঁদতে আনিকার চোখের পানিও ফুরে এসেছে। সে ছেলেটাকে ভালোবেসে গৃহ ত্যাগ করেছে। সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবার সাজাবে জীবনটা, কিন্তু কোথা থেকে কী যে শুরু করবে? ওই শুন। রাশেদ আচমকা হ্যাঁচকা টানে কাছে আনলো আনিকাকে। মেয়েটা ভয় পায় শারীরিক মেলামেশায়। ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে, তাকে মারতে এসেছে। ছাড়েন আমারে, এত দেমাক কিসের? ছাড়েন, আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগে। নতুন নাগর জুটছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল, তোর ননদের ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এমনিই টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইব? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ টাকা ইনকাম করতেছে, তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইব? ভুল ভাবলেন। আচমকা আনিকার চুল টেনে ধরল রাশেদ। টনটনে ব্যথায় দাঁত মুখ খিচে রইল মেয়েটি। তোরও তালাক দিব, বেশি গ্যাঞ্জাম করলে। আজ রাতেই দিব। দেন তালাক দেন। ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না, দৃঢ় কণ্ঠ বলল আনিকা। রাশেদ যেন আরও রেগে যায়। টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। নাগর পাইছিস? নতুন নাগর পেয়েই তোর গলার আওয়াজ এত ধারালো হইল? চুল ছাড়েন, অনেক সহ্য করেছি। আর না, কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তাদের কুৎসিত হাসিতে গায়ে কাঁটা তুলল আনিকার। মেয়েটা আবার ভয় পেল। এ বয়ার তো চাহনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। পুলিশ তোর নতুন নাগর নাকি? শেষোক্ত কথাটি বলে আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আনিকা উঠে বসার আগে মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেলল তার মাথায়। বিধ্বস্ততা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিনে ব্যথায় দ্রুত মাথায় হাত রাখল আনিকা। রক্তে বেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালে ছুটতে থাকে। আনিকাও আর সহ্য করতে পারে না।
ছোট টেবিলে থাকা কাঁচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। অনেকে এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি রাশেদ। তার মাথা না ফাটলেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টে সম্পূর্ণ আবার সাজানো হয়েছে, বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। তার বন্ধু দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রুমুও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতিক থেমে যায় আনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিনকে দিন তার অত্যাচারে বাড়িয়ে দিচ্ছে, এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারাদিন কাজ শেষে ক্লান্ত দেহে টেনে বিছানায় শুলো উজ্জ্বল। রুমু এসে বসলো তার পাশেই। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবে কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মার খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলেই হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকায় তো এসে পৌঁছে গেছে, কালকে এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রুমু তো চোরাচাহনিটা ঠিকই ধরে ফেলে। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? মানে রুমু, তোর ভাই একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাকে নাকি বিয়ে করবে। কে সে মেয়ে? মেয়েটার নাম ময়না, ডিভোর্সি। তবে এই মেয়ের কাছেই চলেন। মেয়েটাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি বেয়াদব মেয়েরে বাবা, হাতে ধরে নিজের বিপদ ডাকছে। এসব মেয়েকে বলেও লাভ নেই রুমু। জেনে শুনে যখন এমন করছে নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তা ঠিক। রুমু উঠে দাঁড়ালো, কিছু ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটার ছুরিটা নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কিরে, ছুরি আনলি কেন? আনিকা ভাবির সংসার তছনছের পেছনে মূল কারণ বিয়ের এত বছরও বাচ্চা না নেওয়া। এতে নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারে মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল? কথা শেষ করতে দিন। বল। পাশের বাসার চাচি এটাই বলল। আজ আমাকে পরামর্শ দিয়ে গেল এ বছরের জন্য বাচ্চা নিয়ে ফেলি, তা না হলে আপনিও সংসার মন হারাবেন। রুমা আচমকাই উজ্জ্বলের গলায় ধারালো ছুরি চেপে ধরল। উজ্জ্বল হাসবে না কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আর শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসার আঘাত দেন, গলা কেটে ফেলবো। মাইন্ড ইট। ওকে ওকে, সেম টু ইউ। বাচ্চা কি নিব? আগে বাচ্চা বানান কর, তারপর সিদ্ধান্ত নিচ্ছি। উর্মি আপা বাচ্চা নাও না কেন? তুইও তো দেখি মুরব্বীদের মতো কথা শিখেছিস। তো আমি কি মুরব্বী না? তোমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, তোমার ভাবি। আমি কিন্তু মুরব্বীদের কাতারেই পড়ি, বুঝলে? রুমুর কথায় গাল টেনে দিল উর্মি। বাবার বাড়িতে উর্মির আসা হয়েছে বেশ কয়েক মাস পর। উজ্জ্বলের রেস্টুরেন্টে ওপেনিংয়ের দিনও তার আসা হয়নি, কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি। এই বাড়িতে এসে যা বুঝলো, বর্তমানে মধ্যমণি হলো রুমু। এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, যে কাজটা আগে উর্মি করত। আসার পর অনেকের সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজেই ভাগ্যহারা। সাদাসিধে মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটল। রাশেদ ভাই ছোট থেকেই গোয়ার প্রকৃতি ছিল। চাচা যান যাও শাসনে রাখতো, কিন্তু চাচি আমার জন্য তাও হতো না। আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে একশেষ অবস্থা। এখন তো আমার কথাই শোনে না, আমাকে পাত্তা দেয় না। আনিকের কি হবে? মেয়েটার তো বাপের বাড়ির দিক দিয়েও কেউ নেই। জানি না কি হবে। আব্বার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। গরম গরম নকশি পিঠা বেজে তুলল উর্মি। শিরায় ডালার সাথে পিঠাগুলো কেমন রসে মাখানো মাখানো অবস্থা। রুমু তৃপ্তির সহিত তাকিয়ে রইল। নতুন অতিথির জন্য যে প্রকার পিঠার আয়োজন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। দুপুর পেরিয়ে গেছে রোদে লাউ পাতার ফাঁকি। ঝিলিক দিয়ে রান্না করা জানালা ছুঁয়ে রুমু এগিয়ে গেল নিজ কক্ষে। উজ্জ্বল এসেছে, আওয়াজ পাওয়া গেছে। উজ্জ্বল, আপনার বন্ধুরা কত দূর? আরে বলিস না, ওরা নাকি গুগলে দেখে আসতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। এখন ফোনে বলে দিয়েছে শর্টকাট চলে আসবে। উজ্জ্বল আপাত মস্তক তাকালো রুমুর পানে। মেয়েটা শাড়ি পরেছে, হালকা সাজে দুর্দান্ত লাগছে মেয়েটাকে। গায়ের টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে, শাড়িটা তো আমি দেইনি, কোথায় পেলি? উর্মি আপা এনেছে। আমাকে কেমন লাগছে? লাল মরিচের মতো লাগছে। কি? এটা কেমন কথা? সত্যি কথা। চিকনা চাকনা শরীরটা লাল শাড়ি জড়িয়েছিস, তোকে আসলে লাল মরিচের মতো লাগছে। লাল মরিচের ঝাল নেবেন না উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই শব্দটা শুনেই ধমকে উঠল। কে তোর ভাই? তাছাড়া এই মরিচের ঝাল নেই, মিষ্টি মিষ্টি। রুমু ঠোঁট পাকালো, এগিয়ে এসে কামড় বসালো উজ্জ্বলের বুকে। সে বুঝিয়ে দিতে চাইল তার ঝাল, কিন্তু উজ্জ্বল কি কম যায়? রুমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরও কাছে টেনে নেয় এবং কামড় দেয় রুমুর গালে। উজ্জ্বলের আক্রমণে রুমু বরকে যায়। নিজেকে ছাড়াতে নিলেও ছাড়াতে পারে না। রুমু ব্যথায় দাঁত খিঁচে বলে, ওরে রক্তচোষা বাদর, ছাড় আমাকে। চুমু বউ,
চুমু রেখে কামড়াকামড়ি করছো কেন? উজ্জ্বল ছাড়ান শাড়ি, এলোমেলো হচ্ছে আমার সাজ। চুপ, কার জন্য সাজলি? আমার জন্য না। আমি এলোমেলো করেছি, কেউ তো করেনি। আঁচল আটকে থাকার জন্য কাঁধে লাগানো সেফটি পিনটা উজ্জ্বল খুলে দিল। মুহূর্তে জর্জরিয়ে জর্জের শাড়িটা মেঝেতে পতিত হলো। রুমু উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু তা কি আর হয়? প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না। যখনই রুমু দুঠোঁট নিজের আয়ত্তে আনলো, তখনই বাড়ির উঠোনে বেজে উঠল গানের হর্ন। উজ্জ্বল অতি সত্ত্বর দূরে সরল এবং রুমুর হাতে পুড়ে দিল আঁচলের অংশটুকু। রুমু ঠোঁট টিপে হেসে বলে, আমি জানতাম এমনটাই হবে, আমিও জানতাম। যখন একটু মুডে আসি তখনই, যাই হোক, শাড়ি ঠিক করে আয়। বেশ কয়েক বছর পর ইতালির কুয়োর ব্যাংকটা এবার দেশে ফিরেছে। সময় সুযোগ কোনোটাই এ ব্যস্ত জীবন হয়ে উঠছে না। আসবে আসবে করেও যখন আশা হচ্ছে না, ব্যস্ততা ক্রমশ ঘিরে ধরেছে। তাই ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল। এই তো এবার যাচ্ছে তারা বাংলাদেশ। আরশাদের স্ত্রী খুশবু। এমন সংবাদ দেখে খুশির তালে মূর্ছা যায় যায় অবস্থা। কত বছর পর ফিরছে নিজ দেশে। আরশাদের পুরো নাম আরশার ইহসান। তার জন্ম থাকা সবটাই ইতালিতে। ইতালির বাতাসে বেড়ে ওঠা। ছেলেটা নিশ্চয়ই বিয়ে করবে ইতালিয়ান স্থানীয় কোনো মেয়েকে, কিন্তু না, এ ছেলে ভালোবেসে ফেলল অতি সাধারণ বাঙালি এক মেয়েকে। এই মেয়েকে পাওয়া কি এতই সহজ ছিল? আরশার ইহসান নাকে দড়ি দিয়ে ঘুরেছে, পথ হারিয়েছে, ভ্রমে পড়েছে, সব পেরিয়ে খুঁজে পেল তার ফ্লুজিকে। এখন আবার হয়তো ভাবছেন ফ্লুজিকে, সেই খুশবুই হলো আরশাদের ফ্লুজি। আশেপাশে বৃত্ত গাছপালা এবং ফুল গাছে সজ্জিত মাঠ উঠানে গাড়ি থামলো আরশাদের। লোহার বাড়ি গেটটা খুলেই ছিল, নিশ্চয় আরশাদের কথা ভেবে। পূর্বে খুলে রেখেছিল উজ্জ্বল। গাড়ি থেকে নেমেই মোলাকাত হলো উজ্জ্বলের সহিত। সামনাসামনি দুই বন্ধু একে অপরকে পেয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আরশাদ এবং খুশবু। বাড়ির উঠোনে বিদেশি লোকটাকে দেখে সবার মাঝেই চলছে নানা আগ্রহ। রুমু দ্রুত শাড়ি গুছিয়ে সবার মাঝে উপস্থিত হলো। আরশাদ কয়েক পলক তাকে দেখে ভ্রু কুঁচকে অপরিপক্ক বাংলায় বলে, এই বাচ্চা মেয়েটা তোমার বউ? শারীরিক গড়নে রুমুকে সবার মাঝে ছোটই মনে হয়। তার মাঝে শাড়ি পরে উপস্থিত হলো, তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেল। আরশাদের কাছে রুমুকে সেই ছোটই মনে হলো। রুমু আগ্রহ ভরা চোখে পকড় করলো আরশাদকে। দবদবে ফর্সা চামড়া, চোখজোড়া বাদামি মনের অধিকারী। এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশ বাড়ছে। এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের, আজ যেন চোখের সামনে একটা নায়ক দাঁড়িয়ে আছে। সব পছন্দ হলেও আরশাদের কথা মোটেও পছন্দ হলো না রুমুর। এ কেমন বাংলা বলা, ঘেটে গ করে দিচ্ছে মধুর বাংলাটাকে। আমি বাচ্চা নই, বেশ জোর নিয়ে বলল রুমু। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেলল আরশাদ, সেই সাথে হাসলো বাকিরা। এত ঘন্টা জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে। সুসজ্জিত কক্ষে প্রবেশ করতে বিছানায় গায়ে এলিয়ে দিল খুশবু। আরশাদ, কতদিন পর নিজ শহর ছেড়ে অন্য শহরে এলাম। অন্য কোথাও যাওয়ার নাম নিলে আমার ভয় করে, তবুও যে সাহস করে এসেছি এটাই অনেক। কেন ভয় করে কেন? ভুলে গেলে? মনে পড়ছে না গ্রামে আসবো বলে আমাদের সেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই? অল্পের জন্য তোমাকে হারাতাম। খুশবু চুপসে যায়, চুপচাপ তাকিয়ে রয় আরশাদের পানে। এই বিভৎস স্মৃতি যে ভুলে যেতে চায়। আমরা এখানে কতদিন থাকবো আরশাদ? যতদিন না ব্যস্ত জীবনে তাড়া আসে। আমার গোসল করা উচিত, শরীরটা ম্যাচ করছে। ঠিক আছে যাও। জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু। দুপুরের খাবার খেতে বসলো সন্ধ্যার আগ মুহূর্তে। সবাই মিলে জড়সড় হয়ে আরশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত। উজ্জ্বল মুরগির লেগ পিসটা আরশাদের প্লেটে দিতে আরশাদ তা তুলে দিল খুশবুর প্লেটে। উজ্জ্বলের প্রশ্নবিদ্ধ চাহনি উত্তর সাজিয়ে বলে, ফ্লুজি এটা পছন্দ করে। ভাবিরটাও তো আছে। আচ্ছা দাঁড়া, মাছের ডিমের বুনা দিচ্ছি, এটা ট্রাই কর। ফ্লুজিকে দে, ওর মাছের ডিম ভীষণ পছন্দ। আরশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশবু বেশ বিব্রত বোধ করছে। এ আর নতুন কি? আরশাদের এসব অভ্যাস আজকালের নয়, সে শুরু থেকেই। রুমু আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। সে যেন কিছু ইঙ্গিত করছেন। যখনই উজ্জ্বল সরে দাঁড়ালো, তখনই গাল ফুলিয়ে রুমু বলে, কই, এমনভাবে কখনো আমার প্লেটে মুরগের রান মাছের ডিম তুলে দিয়েছেন? তুলে দিব কেন? বাটি থেকে সরাসরি তোর প্লেটেই পড়ে। তাহলে তুলে দিব কেন? অন্যকে দেখে অনুকরণ করা বন্ধ কর। এত এত খাবার খেয়ে আরশাদের পেটটা যেন এক্ষুনি ফেটে যাবে। সবাই তাকে এতই ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে। এতদিনের ডায়েট চোখের পলকে জলে ভেসে গেল। আরশাদ বসার ঘরে সবার সহিত আড্ডা দিচ্ছিল, অথচ খুশবু চুপসে আছে। সহজে কারোর সাথে মিশতে পারে না সে। কে কী বলছে করছে, আপাতত এসব প্রকল্প করেই তার একমাত্র কাজ। আড্ডা শেষে বিশ্রামের জন্য আরশাদ নিজ কক্ষে ফিরল। ইতিমধ্যে খুশবুর সাথে রুমুর বেশ ভাব হয়েছে। দুজনে বেশ অনেকক্ষণ গল্প সল্প করল। তাদের কথার মাঝে আরশাদ উপস্থিত হলো। রুমুকে আবদার শুরু তার
অপরিপক্ক বাংলায় বলে, আমাকে টাল খাওয়াবে? ওকে টাল? সেটা আবার কি? আরে টাল টাল মানে? টাল বুঝো না? টাল টাল। রুমুর ঢুক গেল। এই ইতালিয়ান বাদরটা বাংলায় এসে একটুও বোঝে না। এসব কী বলেন? দূর ছাই। টাল মানে কি ভাইয়া? আপনি কি মদ চাইছেন? মানে মদ খেয়ে টালমাতাল হতে চাইছেন? ওফ, সো সিলি গার্ল। খুশবু পাশে বসে হাসছিল। সে আরশাদের কথা বুঝতে পেরে কিছুই বলল না। রুমুকে একটু গোল খাওয়ানো যাক। সিলি বাদ দিন, এবার বলুন টাল কি? আরশাদ উঠে দাঁড়ালো। এখানে কেউ তার বাংলা খুব বেশি বোঝে না। তার বাংলা বলাটা এত বিশ্রী কেন? চাইলে সংশোধন হচ্ছে না। রুমা ব্রুকুচকে বলে, তোমার বর কি বলল? তালের কথা বলেছে। তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে ওটা দেখে সে আমাকে বলেছিল এবারে শেষে যখন তাল খাবে। রুমার মাথায় হাত পড়ল। কি অদ্ভুত! তালকে কেউ টাল বলে? ঘুমের ঘরে স্বপ্নরা কেমন বাস্তব বাস্তব অনুভূত হয়, মনে হয় যেন অন্য জগৎ ছিটকে পড়েছি। সুখের স্বপ্ন সুখানুভূতি, তেমনই দুঃখের স্বপ্ন চোখ ভিজে একাকার। গভীর রাতে ভিজে আছে খুশবুর চোখ। দুঃস্বপ্নে কাঁপছে সে ঘুমের ঘরে। হুঁ শব্দ তুলে কেঁদে ফেলল। তার উথাল পাতাল শ্বাসে বুকের অস্বাভাবিক উঠানামা আচমকা কাঁচা ঘুম ভেঙে গেল আরশাদের। খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো। খুশবু ভেজা গালে স্পর্শ করতে বুকের ভেতরটা মোচড় দিল। আরশাদ ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, ফ্লুজি আমার জান ঠিক আছে? নিজ বাড়ি থেকে ঝগড়ার শব্দে দাঁত মুখ খিচে বসে আছে রুমু। রাশেদ কী নিয়ে ঝামেলা লেগে বিশ্রী বিশ্রী গালাগাল ছুটছে। দেয়ালের পাশে দাঁড়িয়ে গালাগালগুলো যে উজ্জ্বলের উদ্দেশ্যে বলা হচ্ছে তা বেশ ভালোভাবেই বুঝল রুমু। সকালে নাস্তা শেষে 11টায় ছায়ের আড্ডায় বসেছে সকলে। আরশাদ খুশবু রুমের পাশেই বসে। তারা কেউ কিছু না বললেও কান খাড়া করে সবটা শুনছে। এত এত বিশ্রী গালিগালাতে মাথা নত করে সকলেই বসে আছে। আরশাদ কয়েকটা কথার অর্থ বুঝলেও বেশিরভাগ গালাগালের অর্থ সে বোঝেনি। রাশেদ ব্যাপারটাকে রাগিয়ে দিয়েছে কি? এদিকে তেড়ে আসছে কেন? রুমুর পাশে বসে স্বগতিক্ত স্বরে বলল উজ্জ্বল। রুমু চুপ রয়। মান সম্মানটা যেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তুই কি লজ্জান্বিত হচ্ছিস? আরে প্যারা নাই, তোর ভাই বলে তোর যতটা লজ্জা লাগছে, রাশেদ কিন্তু আমারও ভাই। আমরা একই বংশ, একই রক্তের লোক। তারপরেও চুপ থাক। রুমু কথাটা বাড়ায় না। চায়ের আড্ডা শেষে তারা সকলে রেডি হতে চলে যায়। আজকে দুপুরের খাবার সবাই উজ্জ্বলের রেস্টুরেন্টেই করবে। উর্মি, তামিম, আরশাদ, খুশবু, তাদের সাথে উজ্জ্বল, রুমু, তারা 6 জনেই তৈরি হয়ে রওনা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। বাড়ির গেট থেকে বের হতে রুমুর মুখোমুখি হলো রাশেদ। রাশেদের রক্তিম চোখ, রাগান্বিত চাহনি ভয়টা বাড়িয়ে দিল রুমুর। অতিথির সামনে আবার না কোনো কাহিনী ঘটে যায়। রাশেদকে প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু যে ভয়টা রুমু পেয়েছিল ঠিক সেটাই হলো। রাশেদ আজ হয়তো অগ্রিম প্রস্তুতি ছিল, আর সে ঝামেলা করবেই। আড়ালে আয়, কথা আছে। ভাইয়া, আমার কোনো কথা নেই, পথ ছাড়ো। রুমু, তেজ দেখাবি না, খবরদার। তেজ দেখাচ্ছি না। রাশেদ পুনরায় ধমক দিল। উজ্জ্বল চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এবার আর চুপ থাকতে পারল না। রুমুকে সরিয়ে এগিয়ে গেল সে। কী সমস্যা তোর? ঝামেলা করতে চাইছিস? ঝামেলা তো তুই করছিস। আমার বোনকে বিয়ে করে ঝামেলা কে বাড়ালো? যাকে বিয়ে করলাম তার মাথা ব্যথা নেই, যার মেয়েকে বিয়ে করলাম তারও মাথা ব্যথা নেই। তুই কোন ক্ষেতের মূলা? কথাবার্তা সাবধানে বল, নষ্ট কথাকার। তোর রাশেদের কথা শেষ করার আগেই তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুমু। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটল, পাশে দাঁড়িয়ে থাকা উর্মি, তামিম সহ অন্যরা বেশ অবাক চোখে তাকিয়ে। খবরদার, আমার স্বামীকে নিয়ে বাজে কথা বলবে না। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। চোখের সামনে থেকে সর। তোর সাহস দেখে বেড়েছে। হ্যাঁ বেড়েছে, অনেকটাই বেড়েছে। আর প্রমাণ করতে চাই না। রুমু দ্রুত উজ্জ্বলের হাত টেনে নিয়ে গেল। সবার সামনে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার আগে এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। সারাটা দিন তারা অনেক আনন্দে কাটালো। আরশাদ এই শহরে নতুন, তাই উজ্জ্বল তাকে সবটা দেখাচ্ছে, বোঝাচ্ছে। নতুন অতিথি নিয়ে তাদের সময়টা কাটছে ভীষণ ব্যস্তময়। বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাবটা কাটিয়ে 2 দিন রোদের দেখা মিললেও সন্ধ্যায় পুনরায় ঝরঝরিয়ে বৃষ্টি নামলো। চারিদিকে তপ্ত পরিবেশ মুহূর্তে শিথিল হলো। গাছপালায় ফিরে এলো স্বস্তি। রাশেদের গত 2 দিন ময়নার কাছে যাওয়া হয়নি। বাড়িতে সবাই সন্দেহ করছে, পরপর প্রতিটা রাতে সে নিখোঁজ থাকে। সবাই নিশ্চয়ই তাকে প্রশ্নর বারে ঘিরে ধরবে। এখন যে প্রশ্ন তুলে না তা কিন্তু নয়, কিন্তু গলার জোর দেখিয়েও তো পাশ কাটানো যায়। বৃষ্টির দাপটে ছাতা উড়ে যাওয়া উপক্রম হয়েছে। বেশ বছরতে ছাতাটা ধরে রাখলেও হঠাৎ এক দমকা বাতাসে ছাতা এক পাশ উল্টে ভেঙে যায়। কয়েক সেকেন্ড তুমুল বৃষ্টিতে ভিজে যায় রাশেদ। তড়িঘড়ি ময়নার ঘরের সামনে এসে দরজায় টোকা দিয়ে ডাকলো ময়নাকে। অতি সত্বর দরজা খুলল ময়না। রাশেদকে দেখে তার 2 চোখ তারার খেলা করছে। তার চাহনিতেই বোঝা যায় সে কতটা খুশি। কেরা এলো ময়না? বৃদ্ধার আওয়াজে দাঁত মুখ খিচে ফেলল রাশেদ। ভেবেছিল আজ রাতটা সেদিনের মতো আনন্দে কাটাবে, কিন্তু তার বোধহয় হবে না। পাশের রুম থেকে বৃদ্ধে গিয়ে এলেন।
এবং পুনরায় বললেন, কিরে ময়না, কে এলো? দাদি, তোমার নাচ জামাই। কথাটি বলে লজ্জায় হাসলো ময়না। তার হাসিতে বাঁকা হাসলো রাশেদ। অতি দ্রুত ঘরে প্রবেশ করে সালাম জানালো বৃদ্ধাকে। দাদি ভালো আছেন? তোমার না কইছি এবার আইলে বিয়ের কথা নিয়ে আইবা। রেগে যাচ্ছেন কেন দাদি? আমি তো ময়নারই বিয়ে করবো। কবে করবা? সে কবে থেকে শুনলাম বিয়ে করবা। তোমার বউরও তালাক দাও নাই? তালাক দিতে কি সময় লাগে? 3 তালাক দিলেই হইব। ধৈর্য ধরেন দাদি। শোনো, তোমারে আর অল্প কয়টা দিন সময় দিলাম, এত মধ্যে ময়নারে বিয়ে করলে করবা, আর না হলে ময়নার লাগে নতুন পোলা দেখমু। আর সারাটা দিন রাশেদের মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপর বৃদ্ধার কথা তার মেজাজটা পুনরায় তপ্ত হলো। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধের গলা চেপে ধরল। ময়না ভীষণ ভয় পেল। শরীর কাঁপতে কাঁপতে রাশেদকে সরাতে উদ্যক্ত হলো। রাশেদের পেশিবহুল শক্তপোক্ত দেহের সাথে ময়না কি পারে? মোটেও না, বরং রাশেদের জটকে ছিটকে পড়ল বিছানায়। দাদার জিহ্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ময়না ভীষণ ভয় পেল। রাশেদের পা জড়িয়ে বলে, কসম লাগে দাদিরে ছাইড়া দেন, এ বুড়ি মরলেই আমার শান্তি। রাশেদ আল্লাহ দোহাই লাগে, দাদিরে ছাইড়া দেন। রাশেদ বৃদ্ধের গলা ছাড়ল। রাগে থরথর করে কাঁপছে তার শরীর। বৃদ্ধা মুখ ফুটে কিছু বলার আগে রাশেদ বলে, চুপ কর বুড়ি। ময়না আমার। ময়না কার? তো আমার। এখন চুপচাপ পাশের রুমে যাবেন, কোনো কথা যেন না শুনি। আজ ময়না আমার কাছেই থাকবে। বৃদ্ধ চুপচাপ কাঁপতে কাঁপতে চলে গেল পাশের রুমে। অপরদিকে রাশেদ বাঁকা হেসে জড়িয়ে ধরল ময়নাকে। এই লালসার ছোঁয়ায় ময়না কি বাধা দিল? একদমই না, বরং তীব্র আকাঙ্ক্ষায় বাসনায় আঁকড়ে ধরল রাশেদের বাহু। অনেকদিন পর বৃষ্টি পেয়ে ছাদে নিজের খুশি মতো ভিজেছে উর্মি। সেই সাথে রুমু তো আছেই। উজ্জ্বল বাড়িতে নেই বিদায় এই কাজ করার সাহস পেল সে। সবাইকে ভিজতে দেখে খুশবুর মনে ইচ্ছেরা ডানা ঝাপটে ফেলল। সেও ভিজবে। ছাদে পা বাড়াতে আরশাদের কড়া নিষেধাজ্ঞা, কিছুতেই ভেজা যাবে না। এই একটা বিষয় নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হলো। খুশবু ভীষণ রেগে গেলে রাগ দেখিয়ে আরশাদের সাথে আর একটু কথা বলেনি। জমজম বৃষ্টি পড়ছে। সে এসেছে, বাতাসটা পাল্লা দিয়ে বাড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে খুশবু। আরশাদ পেছন থেকে এসে জড়িয়ে ধরল তাকে। ফ্লুজি, আমার জান, কি করছো? ছাড়েন তো। এখনও রেগে আছো? আমি কারো ওপর রেগে থাকি না। আরশাদ স্লেস হাসলো। খুশবুর অনিচ্ছে সত্ত্বেও তাকে জড়িয়ে ধরল। এভাবে পেরিয়ে গেল অনেকটা সময়, কিন্তু খুশবুর রাগ কমল না। আরশাদ অতি দ্রুত কোলে তুলে নিল তার ফ্লুজিকে। ভালোবাসার ছোঁয়ায় খুশবুর ঠোঁট আঁকড়ে ধরতে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল খুশবু। আরশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরশাদ কয়েক পলক তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইলে, তবে মোটেও পারল না। লাহমায় চেপে ধরল খুশবুর বাহু। তীব্র রাগ দেখিয়ে বলে, তুমি জানো না তোমার এড়িয়ে যাওয়া আমি সহ্য করতে পারি না? এমন করছো কেন? আরশাদ ভয়ে ঢুক গিলল। খুশবু। আরশাদ থেমে গেল আচমকাই। খুশবুর ঠোঁট মিশিয়ে উন্মাদ হয়ে পড়ল। খুশবু নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না। সে জানে এতে লাভ নেই, বরং আক্রমণাত্মক হয়ে উঠবে ছেলেটা। রাত বাড়ল, অথচ আরশাদ কিছুতেই ছাড়ল না তার ফ্লুজি মেয়েটাকে। ঘুমের ঘরে বারবার আরশাদকে সরাতে চাইছে। আরশাদ ঘুমোতে দিন। কীভাবে নামায়? ডানোর ডিব্বা। সময়ের অদ্ভুত নিয়মে ছুটে চলে যায়। এতটাই তাড়াতাড়ি ছুটে বেড়ায়, বারবার মনে হয় চোখের পলকে পেরিয়েছে সময়। বন্ধুত্ব শব্দটা যেমন নিগুড়, তেমনি সম্পর্কটাও মধুর। এই মধুর সম্পর্কে কেউ বা হুল ফোটানোর অপেক্ষায় থাকে, আবার কেউ কেউ নিঃস্বার্থে সাহায্যের হাত বাড়ায়। এই যে আরশাদ, সে দেখতে চায় তার প্রতিষ্ঠিত বন্ধুকে একটা ছেলের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বেকারত্ব গুছে যাওয়া। তার চাওয়াটা পূর্ণ হয়েছে। সবাই উজ্জ্বলকে কম বেশি সাহায্য করেছে, সবাই সমান তালে পরিশ্রম করেছে। আরশাদ তার সামর্থ্য অনুযায়ী করেছে। এদিক থেকে উজ্জ্বল নিজেকে বড্ড ভাগ্যবান পাবে, এমন বন্ধু কয়জনে পায়। সিএম দীপও তারা তাদের সাধ্য অনুযায়ী সব করেছে, মনোবল দিয়েছে, প্রতিটা কাজে নানানভাবে সাহায্য করেছে। বন্ধুরা যদি পাশে না থাকতো, উজ্জ্বলের এই জার্নিটা বড্ড কঠিন হতো। আরশাদের উজ্জ্বলের বাড়িতে থাকা হলো 5 দিন। এই 5টা দিন চোখের পলকে কেটে গেল। ভালো সময়টা অতি দ্রুত চলে যায় কেন? উজ্জ্বলের পরিবার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। এতটা আন্তরিক এই পরিবারের সদস্যগুলো খুশবু নার্গিসকে আলতো হাতে জড়িয়ে ধরল। এই মানুষটা তো ভালোবাসা দিয়েছে, তা কখনো ভোলা যাবে না। আন্টি, আপনি ভীষণ ভালো, একদম আমার মায়ের মতো। আবার আসবে কিন্তু, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। জি আসবো। রুমো মনটা খারাপ করে দাঁড়িয়ে, যেন এক্ষুনি অভিযোগ ছুড়বে খুশবুর উপর। কেন তারা চলে যাচ্ছে? আর একটু থেকে গেলে হতো না? রুমো, তুমি মন খারাপ করছো কেন? আমাদের তো যোগাযোগ হবেই। আর একটা দিন থেকে গেলে হতো না? আমরা আবার আসবো, মন খারাপ করে না। খুশবু বিদায় জানিয়ে গাড়ি চড়ে বসলো। আরশাদ শেষ মুহূর্তে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। যেভাবে সব শুরু করেছিল সেভাবে হাল চালিয়ে যাবি, একদম ছেড়ে যাবি না। আমি চেষ্টা করে যাব। অল দ্য বেস্ট। আসছি, ভালো থাকিস। আরশাদ গাড়ি চড়ে বসলো। যতটা আনন্দ নিয়ে এসেছে ততটাই
বিষাদ ঢেলে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে তার গতিতে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল সকলে। এই দুটো মানুষ মায়ের সুতো বেঁধে দিয়ে গেল মাত্র অল্প দিনে। ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। তার উপর পরিবারের ভাঙনের ভয় বাসা বেঁধে সোহেল ইসমাইলের মনে। একমাত্র ছেলে বিগড়ে গেছে। বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা, মান্যই করে না। যে মায়ের কথা ভালো মন্দের বিচার করতো না, আজকাল সে মাকেই মান্য করছে না। আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে। এমন ঝামেলার কতদিন মানা যায়? পরিবারটার এমন বিধ্বস্ত রূপার যে মানা যায় না। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন সৈয়দ ইসমাইলের বাবা মা জীবিত ছিলেন, তখন দুই ভাই সংসারে না ছিল দূরত্ব, না ছিল ঝগড়া বিভেদের সাহস। উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগে ছিলেন। হাতের মুঠোয় পুরো রেখেছেন গোটা সংসারটাকে। দুই ছেলের আলাদা সংসার হওয়া সত্ত্বেও সংসারের যে কোনো সিদ্ধান্ত উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানানো হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলে সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো। এভাবেই নিজেদের দায়িত্ব কর্তব্য শাসনের সংসারটাকে জোড়ায় রেখেছিলেন তারা। কিন্তু মানুষ মরণশীল, আজীবন তো বেঁচে থাকেন না। চোখের পলকে অল্প কয়েক মাসের ব্যবধানে উজ্জ্বলের দাদা দাদি মারা গেলেন। তারপরে সংসারের অনার সৃষ্টি শুরু হলো, বিশেষ করে রুমুর মা রাবেয়া। তিনি সর্বদা চেয়েছেন সংসারটা নিজের দাপটে রাখতে। এ কি আদৌ সম্ভব? ওয়ারিশের পাওয়া সম্পত্তিগুলো নিয়েও তার ছিল মন কষাকষি। সম্পত্তির জোরে তাদের ঝগড়া ঝামেলা তীব্র রূপ ধারণ করে। প্রথম পর্যায়ে উজ্জ্বলের বাবা মা এসবে জড়াতে চাননি, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা এতদূর গড়িয়ে যায় তারাও আর চুপ থাকতে পারেননি। রুমুর মামাদের সাহায্যে জাল দলিল বানিয়ে রাবেয়া দখলদারিতে লেগে পড়ে। একদিন এসব নিয়ে ঝামেলা বাড়তেই রাশেদ চাকুর সাহায্যে সৈয়দ ইসমাইলের পিঠে পোঁচ দেন। আকস্মিক ঘটনায় দুই দলের পাল্টাপাল্টি মারপিট শুরু হয়। দুই দলের লোক ছিল। কতজন যে আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয় তার হিসেব নেই। পুলিশ এসে ঝামেলা মিটমাট করতে চায়, কিন্তু এসব আজও মিটমাট হয়নি। রুমুর মামার টাকার বলে পুলিশের মুখ বন্ধ রাখে। দুই ভাইয়ের মাঝে সৃষ্টি হয় বিস্তার ফাটল। এক নারীর প্রলোভনে দুই ভাইয়ের মাঝে বিস্তার দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব ঘোষাতে চায় উজ্জ্বল, সেই সাথে পেতে চায় যার জন্য কৈশোরে জন্মেছে এক বিস্তার অনুভূতি। অল্প বয়স থেকে রুমুর প্রতি যত্নশীল উজ্জ্বল এই যে এক ধরনের টান কাজ করে, এই টানের নাম দেওয়া হয়নি, কিংবা উজ্জ্বলে জানেই না এর নাম কি। সময়ের সাথে সাথে উজ্জ্বল সিদ্ধান্ত উপনীত হয় যে রুমুকে সে বিয়ে করবে এবং দুই ভাইয়ের সম্পর্ক পুনরায় জোড়া লাগাবে। চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে সৈয়দ শামসুল তাকালেন ভাইয়ের দিকে। কিছু বলবে? হঠাৎ এত জরুরি তলব? আমার সংসারের অবস্থা আশা করে কম বেশি তুমি জানো। আজ বাদে কাল যদি মরে যাই, আমার ছেলে সব সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেবে। আমার ছেলেটার উপর এক বিন্দু পরিমাণ ভরসা আমার নেই। সৈয়দ ইসমাইল থামলেন, হতাশার শ্বাস ছেড়ে পুনরায় বললেন, রাশিদ ইদানিং আনিকাকে তালাক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে মেয়ে জানোয়ারটাকে ভালোবেসে বাড়িঘর ছাড়ল, সেই মেয়েটার এমন দুর্দশা আমি মানতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জীবিত অবস্থায় আমার সব সম্পত্তি ভাগ বটোয়ারা করব। উত্তম সিদ্ধান্ত। তা হঠাৎ আমাকে ডাকলে কেন? ভাইজান, রেগে থাকবেন না। অতীতে যা হয়েছে তা নিয়ে আমি লজ্জিত। হাজারবার বলেছি, আবারও বলছি, তুমি ছাড়া আমাকে কে সাহায্য করবে ভাইজান? তোমার কি সাহায্য চাই? আমার সম্পদের এক ভাগ আমি এতিমখানায় দান করব। উত্তম সিদ্ধান্ত। বাকি যা আছে তা রুমুর নামে, আনিকার নামে, স্ত্রীর নামে এবং রাশেদের নামে ভাগ করে দেব। আমার যে তোমার সাহায্য চাই। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। তবে আবার দেখো, আমার ছেলের সংসারে সব নিয়ে রাশেদ কোনো ঝামেলা করে। ওরা ভালো আছে, ভালো থাকতে দাও। আমি কি চাইবো না আমার মেয়ে ভালো থাকুক? সেদিনের কথাই দুটুকুতেই সমাপ্ত হয়। তারপর দুই ভাই মিলে সম্পত্তি ভাগে যাবতীয় কাজে লেগে পড়ে। সেই দিনের পর কেটে গেল কয়েক মাস। আজ রুদ্র জলমল একটি দিন। রান্নার ঘরে যাবতীয় কাজ শেষে আনিকা রুমুর সাথে ভিডিও কলে কথা বলছিল। আজ তারা বিকেলে ঘুরতে যাবে। আনিকা যে রুমুর সাথে বের হবে, এই ব্যাপারটা নিয়ে রাশেদের নিশ্চয়ই বিরোধিতা থাকবে, কিন্তু এসব নিয়ে এখন আর মাথা ব্যথা নেই আনিকার। জীবন চলছে উদ্দেশ্যহীন, যা হবার হবে, এই তো চলছে, চলার মতো। হঠাৎ রাশেদ এবং তার মায়ের চিৎকার চেঁচামেচি বাড়ল। ইদানিং মা ছেলে ঝগড়া লেগেই থাকে। আনিকা প্রথম পাত্তা না দিলে পরবর্তীতে আর বসে থাকতে পারল না, ছুটে গেল বসার ঘরে। আম্মা, আমি বিয়ে যখন করব বলছি তখন করবই। ওই আনিকারে আমি তালাক দিব। খবরদার রাশেদ, তুই যদি আনিকারে তালাক দাস তাহলে তোরে আমি ত্যায্য পুত্র করব। আমার কোনো ছেলে নাই আম্মা, বাড়াবাড়ি করো না। আনিকার চেয়েও ময়না হাজার গুণ বেশি সুন্দরী। আনিকার মতো কেউ তোরে ভালোবাসবে না, এই সংসারকে আগলায় রাখবে না। রাশেদ, আমার আব্বা, মাথা ঠান্ডা কর তুই। ভালো হয়ে যা, এমন করিস না বাপ। তুই আমার একমাত্র ছেলে। আজকাল আমার আফসোস জাগে, উজ্জ্বলের মতো তুই কেন হইলি না? উজ্জ্বল? ও,
এখন উজ্জ্বল তোমার চোখে ভালো, ভালো মন্দ না, তাকে দেখ কিভাবে সব। চুপ করো। আব্বারে বলবো সম্পত্তি ভাগ করতে, আমার সম্পত্তি আমারে দিতে বলবা। আমি আমার বউ নিয়ে আলাদা হব। তোর বউ মানে? ময়না। ময়নাই হবে আমার বউ। জানোয়ার, তোর গলা কাটতে ফেলবো আরেকবার যদি সম্পত্তির কথা মুখে আনিস। গলা কাটবা? আমার কথা মতো চললে ভবিষ্যতে কপালে ভাতও জুটবে না। আব্বার সব সম্পত্তি আমার হবে, আমার। এই সম্পত্তির ভাগ আমি কাউরেই দিব না। তোর যতটা অধিকার রুমুরও ততটাই অধিকার। রুমু রুমু সম্পত্তি কানা করিও পাবে না, সব হবে রাশেদের। এ সৈয়দ বংশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হব আমি। রাশেদ দাঁতে চেপে বেরিয়ে গেল। রাগে থরথর কাঁপছে তার শরীর। আনিকা দরজায় চৌকাঠে দাঁড়িয়ে দেখছে সব। এই ছেলেটাকে সে ভালোবেসেছিল। রাশেদ তো এমন ছিল না। আনিকার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আগে টলটল চোখ দেখলে যে ছেলে সব উত্তাল করে ছাড়তো, সেই ছেলে এখন আনিকাকে প্রতিনিয়ত নিয়ম করে কাঁদায়। ভালোবাসার রং পাল্টায় কেন? কেন তার স্থিতি নেই? মাত্রই ঘরে প্রবেশ করলো সৈয়দ ইসমাইল। এই ঘরে ঝগড়া তর্কাতর্কি এখন নিত্যদিনের কাজ। তাই এসবে তিনি গালাগালেন না, চুপচাপ চলে গেলেন বিশ্রাম নিতে। বাইরে জোর ঝামেলা শেষে নিড়ে ফিরা হয় একটু শান্তির উদ্দেশ্যে। সে নিড়েই যদি শান্তি না থাকে, তবে মানসিকভাবে অসম্পূর্ণ বিধ্বস্ত হতে হয়। রাবেয়া কাঁদতে কাঁদতে সৈয়দ ইসমাইলের নিকট উপস্থিত হলেন। ছেলেটার কিছু একটা ব্যবস্থা করেন। এই ছেলে তো মানসিকভাবে ঠিক নাই, জন্তু হয়ে গেছে, জন্তু। ছেলের এই অবস্থার জন্য দায়ী কে? তোমার অতিরিক্ত লোভ, লালসা, হিংসে সব কিছুতেই ছেলেটাকে জড়িয়ে আজ এত দূর এনেছে। আমি আমার ভুল বুঝতে পারছি। আজ বলল সম্পত্তির সব তার, সে নাকি সম্পত্তি তার নামে লিখে নেবে। ইসমাইল বিগলিত হাসলেন। সম্পত্তি আরও আগেই আমি ভাগাভাগি করে ফেলেছি। যার যা প্রাপ্য সে তাই পাবে। তবে তোমার অমানুষ ছেলে কিছুই পাবে না। যতদিন না সে নিজের ভুলে অনুতপ্ত হচ্ছে, ততদিন সে কিছুই পাবে না। এসব তুমি করলে কখন? কয়েক মাস আগেই। একদম যথাযথ কাজ করেছ। এবার দেখব ময়নাকে কি করে বিয়ে করে। ইসমাইল তাচ্ছিল্যের হাসলেন। কিছুটা টিপ্পনি কেটে বলল, আশ্চর্য, ছেলের পক্ষ নেবে না? হঠাৎ বিপক্ষে গেলে কেন? ছেলের পক্ষ নিয়ে অনেক তো কাহিনী করে রটালে, শেষ পর্যায়ে আমার একমাত্র মেয়েটাকেও ছাড়লে না। রাবেয়া প্রত্যুত্তর করার আগে হিংস্র রূপ ধারণ করে রুমে প্রবেশ করার আসে। তার রক্তিম ভয়াবহ চাহনিতে কলিজা কেঁপে উঠল রাবেয়ার। বাইরে থেকে আমি সব শুনেছি, সব। রাশেদের শান্তস্বর রাবেয়ার ভয় বাড়ালো। তবুও তিনি প্রতিবাদ জানিয়ে বললেন, তোর আব্বা বেশ করেছে। তোর মতো ছেলেকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া দরকার। এসব কথা বলে লাভ নেই। আজকে এই মুহূর্তে আমি ময়নাকে বিয়ে করব। তুই কর সাহস থাকলে। আমার লাশের উপর দিয়ে ময়নাকে নিয়ে আসবি। মা ছেলের ঝগড়া পুনরায় বাড়ল। ইসমাইল কিছুই বললেন না। তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। এসব যেন হওয়ারই ছিল। অনেকের চোখ মুখ শক্ত হয়ে আসে। জীবনের সমীকরণে আজ সে ব্যর্থ। আজ যা হবার হবে। ঝগড়ার মাঝে উপস্থিত হয় সে এবং দৃঢ়স্বরে বলে, রাশেদ, আমি আপনারা ছাড়ব না। তালাক দিলেও যাব না। কি বললি? ছাড়বি না মানে? তোর এক্ষুনি তালাক দিব। রাশেদ মুখ দিয়ে তালাক উচ্চারণ করার আগে রাবেয়া কষিয়ে চড় মারল। এই প্রথম রাবেয়া ছেলের গায়ে হাত তুলেছেন। ইসমাইল এবং আনিকা দুজনেই অবাক হয়। রাশেদ হিংস্র থেকে হিংস্রতায় হয়ে ওঠে। আনিকার চুলের গোছা টেনে দাঁতে দাঁত চেপে বললেন, তোর তোর কেউ নাই। তোরে আজ খুন করিয়া লাশ মাটিতে ফুতামো। তোর লাশকে খুঁজতেও আসবে না। রাশেদ রান্নাঘরের দিকে যায় এবং দা হাতে নিয়ে ফিরে আসে। এবার প্রচণ্ড ভয় পান ইসমাইল। এই ছেলে হুঁশ জ্ঞান নেই, কী থেকে কি করবে কে জানে। রাবেয়া রাশেদের হাত ধরে দা ছিনিয়ে নিতে চায়, কিন্তু রাশেদের শক্তির সাথে তিনি কিছুতেই পেরে উঠলেন না। রাশেদ, দা ছাড়। আনিকার মারার আগে আমারে মার। তোমারও মারমো, আনিকারেও মারমো। এবারে এই সম্পদ সব আমার, সব আমার আর ময়নার। তার আগে এই। রাশেদ আনিকার দিকে ক্ষোভ নিতে আনিকাকে সরিয়ে দিয়ে এগিয়ে যান রাবেয়া। তৎক্ষণাৎ কোপ লেগে যায় রাবেয়ার মাথায় এবং দাটা এতটাই শক্তপোক্তভাবে মাথায় গেঁথে যায়, দাঁত তোলার আর সাহস করেনি রাশেদ। নিজ শরীরের ভারটা নিজেই নিতে হিমশিম পড়ে যাচ্ছে। শরীরটা বড্ড ভারী লাগছে কেন? হঠাৎ সব কিছু দোয়ায় হারিয়ে যাচ্ছে কেন? পাপ পুণ্যের হিসাব হঠাৎ মাথায় চড়া দিয়েছে কেন? হঠাৎ বাঁচার তীব্র আকাঙ্ক্ষা জাগছে কেন? আকাঙ্ক্ষা জাগছে মায়ের ভালোবাসা পেতে, আনিকাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিতে। হঠাৎ এসব কী হচ্ছে? রাশেদ মুখ থুবড়ে পড়ল, যেন হাত পা গুটিয়ে বসে আছে মেঝেতে। দরজার বাইরে থেকে বন্ধ রক্তাক্ত দাটা মেঝেতে পড়ে। সাদা মেঝেতে রক্তের ফোঁটায় কী বিভৎস লাগছে। রাশেদ নির্বাক, নিরুত্তর। ভেতরের সত্তাটা বারবার ধমক দিচ্ছে, শাঁসিয়ে যাচ্ছে তার কৃতকর্মকে। রাশেদ বাক্য আর মুখ ফুটে কিছু বলার আগে গলাটা কেউ যেন অদৃশ্য হাতে চেপে ধরেছে। ভেতরের সত্তা কি তা মানে? সে তার উত্তর আশায় বসে। রাশেদ আপন মনে ভেতরের সত্তার প্রতি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয়।
কেন করলি এমন? তোর মাকে কেন মারলি? তুই ইতিমধ্যে যা করেছিস তা কি খুব ভালো? আমি আম্মাকে মারতে চাইনি। আম্মাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি আনিকাকে মারতে গিয়েছিস। মেয়েটা তোকে ভালোবাসেনি? নিঃস্বার্থ ভালোবেসেছিল। তোর জন্য কি না করেছে বলতো? আমি আমি আসলে ভুল করে ফেললাম। আমি নিজের অহংকারে এতটাই ডুবেছিলাম, ঠিক বেঠিক কিছুই বুঝতে পারিনি। তোর সুখের দিন শেষ হলো বলে। আগে যতটা ঘৃণার পাত্র ছিলি, এখন তার থেকে বহুগুণ তোকে সবাই ঘৃণা করবে। আম্মা সুস্থ হোক, আমি মাপ চাইব। আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, আমি ভালো হয়ে যাব। তোর আম্মা ফিরবে তো? আম্মা ফিরবে না মানে? বাজে কথা বলছো কেন? ফিরে আসার রাস্তা বোধহয় বন্ধ হয়ে গেছে। রাশেদের কলিজা কেঁপে উঠল। প্রতিবাদ জানিয়ে কিছু বলার আগে ভেতরের সত্তা কোথায় উদয় হয়ে গেল তার হদিশ নেই। তখন ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটেছিল কেউ বুঝে উঠতে পারেনি কী করবে। রাবেয়ার মাথায় হাত রেখে ছিটকে পড়লেন মেঝেতে। রক্তে ভেসে যায় তার সমস্ত দেহ। ইসমাইল স্ত্রীর এরূপ অবস্থায় কেঁদেই ফেললেন। এতটাই মর্মান্তিক ঘটনা তিনি এর আগে দেখেননি। আনিকা ছুটে গিয়ে ডাকলো রুমুকে। উজ্জ্বল তখন বাড়িতেই ছিল। আনিকার আহাজারে বিলাপ এলাকার সকল মানুষ এসে ভিড় জমায়। উজ্জ্বল দেরি না করে মাথা থেকে দা সরিয়ে রাবেয়াকে কোলে তুলে ছুটে যায় রাস্তার দিকে। যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। তার পেছন পেছন ছুটতে থাকে রুমু, ইসমাইল সহ অন্যরা। আনিকা বেরিয়ে যাওয়ার আগে থেমে যায়, পেছন ঘুরে একবার তাকায় রাশেদের পানে। রাশেদের ভীতু মুখখানিতে থুতু ছুড়ে দেয়। রাশেদকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বাইরে থেকে দরজা লাগায়। যাওয়ার আগে উঠোনে দাঁড়িয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে দরজা যেন কেউ না খোলে, রাশেদকে পুলিশে দেওয়া হবে। রাবেয়ার নিথর শরীরটা টেনে হসপিটালে এসে থামল উজ্জ্বল। রাস্তায় যানজটের কারণে 5 মিনিটের রাস্তায় তার 20 মিনিটের উপরে লেগেছে। রিকশায় থাকাকালীন রাবেয়ার শরীর 2 বার ঝাঁকুনি দেয়। তারপরে কেমন নিস্তেজ হয়ে যান তিনি। তখনই প্রচণ্ড ভয় পেয়েছেন উজ্জ্বল। চাচি, আমার কিছু হয়নি তো? ইমার্জেন্সিতে রাবেয়াকে নেওয়ার হলে তার পালস চেক করে ডাক্তার জানান রোগী তো বেছে নেই। বেছে নেই এই শব্দটা এতটা ভার যা একজন মানুষের পক্ষে নেওয়া ভীষণ কঠিন। অ্যাম্বুলেন্সের সাইরনে আশেপাশে সকলে এগিয়ে আসে। সৈয়দ বাড়ির নিকট। সবাই এতক্ষণে নিশ্চয়ই মারা গেছে, তাই তো অ্যাম্বুলেন্স করে লাশ এনেছে। রাশেদ শুনতে পেল অ্যাম্বুলেন্সের শব্দ, তবে বাইরে কি হচ্ছে কিছুই দেখতে পেল না। জানালা থেকে উঠোনের দিকটা একটুও দেখা যায় না। রুমুর গায়ে রক্ত আর রক্ত, সেই সাথে উজ্জ্বলের শার্টটা রক্তে ভিজে। যুবথুবু যেন রক্তের সাগরে গা ভাসিয়েছে। যে উজ্জ্বলকে নিয়ে রাবেয়ার এত অভিযোগ, এত হিংস্র, সেই উজ্জ্বল আজ তাকে বাঁচাতে হসপিটালে ছুটেছে। অ্যাম্বুলেন্সের গাড়ির পেছনে পুলিশ এসে উপস্থিত হয়। নিরিবিলি সৈয়দ বাড়িটা আজ লোক সমাগমে জমজমাট। হসপিটাল থেকে ফেরার পথে আনিকা এবং ইসমাইল রাশেদের জন্য মামলার উদ্দেশ্যে থানায় যান। থানায় মামলা করার পর পুলিশের সাথে সাথে তারাও এসে বাড়িতে উপস্থিত হয়। দরজা খোলার শব্দে চমকে তাকায় রাশেদ। পুলিশ এসেছে। দরজা খুলে প্রথমে তার দিকে দৃষ্টি ফেলল। তারা ভেবেছিল রাশেদ আক্রমণাত্মক হয়ে উঠবে, কিন্তু তাদের ভাবনায় ভুল প্রমাণ করে দিয়ে ওদের ঠান্ডা মাথায় রাশেদ এগিয়ে আসে এবং বলে, আমার আম্মা কি বেঁচে আছে? পুলিশ ব্রুকুচকে, আসামি এত স্বাভাবিক কেন? পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে না। অদ্ভুত। না, আপনার আম্মা বেঁচে নেই। তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাশেদ ডোক গেলে নিজের কৃতকর্মে নিজেই আজ লজ্জিত। ইসমাইল এগিয়ে এসে কোষে চড় লাগান ছেলের গালে। তাতেও হেলদোল হলো না রাশেদের। ইসমাইল কাঁদতে কাঁদতে বললেন, তোর এমন অবস্থা করব, তোর ফাঁসির আদেশ হবে। ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনারা জানোয়ারটাকে নিয়ে যাচ্ছেন না কেন? পুলিশ রুমটা পর্যবেক্ষণ করছিল। রাশেদ কিঞ্চিত হেসে হাত তুলে দাঁড়ায় এবং পুলিশের উদ্দেশ্যে বলে, আমি আমার আম্মাকে খুন করেছি স্বেচ্ছায় নয়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। আমি আমার কাজ করেছি। যা করেছি তাতে আমার অনুতপ্ত, তবে লাভ নেই জানি। এর আগেও আমি বেশ কিছু ক্রিমিনাল মাইন্ডের কাজ করেছি। আমার বোনকে বন্দি করে অত্যাচার চালিয়েছি, তার সংসার ভাঙতে চেয়েছি, নিজের স্ত্রীর উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছি, স্ত্রীর ভালোবাসাকে মর্যাদা না দিয়ে পরকে জড়িত হয়েছি। রাশেদ থামল। পুলিশ অতি দ্রুত তার হাতে হ্যান্ডকাপ পরালো। তাকে যখন নিয়ে যাচ্ছিল তখনই অ্যাম্বুলেন্সের গাড়িটা ধরে বিলাপ দিয়ে কাঁদল সে। রাশেদের স্বভাবের জন্য সবাই তাকে অপছন্দ করলেও রাবেয়ার ভীষণ ভালোবাসত তার একমাত্র ছেলেকে। এক কথায় মাথায় তুলে রাখত প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে। রাশেদ বলে তার মুখে ফেনা ওঠার অবস্থা হতো। রাশেদ কখন কি চায়, কি খাবে, কি পরবে, সব নিয়ে রাবেয়ার ছিল অত্যাধিক ব্যস্ততা, যার জন্য এত আয়োজন, এত সব ব্যয়। সে রাশেদের হাতে খুন হলেন রাবেয়া, এই জন্য স্বপ্নেও ভাবতে পারেন না কেউ। পুলিশের তো এত সময় নেই। রাশেদকে যখনই টেনে নিয়ে যেতে চাইল তখনই সে উঠোনের মাটি আঁকড়ে ধরল। তার কান্নায় বাড়ি হলো সৈয়দ বাড়ি।
একবার ওঠেন আম্মা, শুধু একবার ওঠেন, আমি ভালো হয়ে যাব, সবার কথা শুনবো, আনিকাকে নিয়ে সংসার করব, বিশ্বাস করেন, আনিকাকে ছাড়বো না। উঠেন না আম্মা, ও আম্মা উঠেন। রাশেদের এত কান্না, এত আহাজারি রুমুর কাছে নাটক মনে হলো। সে ক্রুব্ধ চোখে তাকালো রাশেদের পানে। এত কাঁদছিস কেন? শান্তি লাগছে না তোর? শান্তি লাগারই তো কথা। যা এবার বিয়ে কর, এই সব সম্পত্তি নিয়ে যা, আমার কিচ্ছু চাই না। আমারও আর কিছু ছাওয়ার নেই। রাশেদের আর সত্যি কিছু ছাওয়ার নেই। তাকে পুলিশ নিয়ে গেল, সেই সাথে নেওয়া হলো রাবেয়ার লাশ। লাশকে পোস্টমর্টম করানো হবে, সেই সাথে আইনি সব কিছু নিয়ম রয়েছে। সৈয়দ বাড়ির বড় ছেলে মাকে খুন করেছে, ছেলে এখন জেলে। এই কথা, একটা কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তো বলছে মাথানাকে শারীর থেকে আলাদা করে দিয়েছে। এলাকায় সহ চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য। সবাই ভিড় জমাচ্ছে সৈয়দ বাড়িতে। এই সংবাদ ময়নার কাছে এসেছে। সংবাদটি পাওয়া মাত্র ময়না তাদের শরীরে কাটা দেয়। কত বড় জানোয়ার এই ছেলেটা, মানুষ খুন করার সাহস রাখে। এই ছেলের কি ভয় ডর নাই? ময়না বিষণ্ণ মুখে বসে আছে, দু চোখ তার ঝাপসা, শরীর থেকে এখনো যেন রাশেদের গন্ধ আসছে। এই তো রাতে মানুষের সাথে থেকেছে, সে এখন এসব কি শুনছে? ময়নার বিষণ্ণ মুখখানি দেখে দাদি সান্ত্বনা দিয়ে বলেন, ময়না তোর আল্লাহ বাঁচাইছে, শুক্রিয়া কর। সৈয়দ বাড়ির বউ হওয়ার স্বপ্নই রয়ে গেল দাদি। আমি কি আর বড়লোক হব না? বড়লোক হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রইল? চুপ কর মাতারি, সবার আগে জীবন। যদি বাইসা না থাকস, বড়লোক হয়ে কি করবি? কষাইডারে বিয়ে করতে কানতেছস? বাদ দাও দাদি, আমার কপালটাই খারাপ। মোটেই না, তোর বিয়া হইব, বড় করেই তোর বিয়া হইব। ময়না প্রত্যুত্তর করে না, চুপচাপ তাকিয়ে রয়। আকাশপানের রাতে জেলখানার বাইরে দাঁড়িয়ে আছে ময়না। একবার রাশেদের সাথে দেখা করার ইচ্ছে জেগেছে তার, কিন্তু কি করে দেখা করবে? দেখা করার কি অনুমতি পাবে? যত দ্রুত সম্ভব তাকে কোর্টে তোলা হবে। রাশেদের জামিন কখনোই হবে না, তা সে জানে। কেননা সে আপনজনরা রাশেদকে জেল থেকে মুক্তি করার কথা, যারা লড়াই করার কথা, তারাই আজ রাশেদকে ফাঁসির চাইছে। হঠাৎ ময়নার চোখে পড়ল সিএনজি করে আনিকা এসেছে। তার সাথে এসেছে অচেনা একজন ছেলে এবং মেয়ে। ময়নার নিকট ছেলে এবং মেয়েটাকে অচেনা মনে হতেই পারে, কেননা সে আগে তো উর্মি আর তামিমকে দেখেনি, কিন্তু আনিকাকে দেখেছে বহুবার রাশেদের ফোনে। তাই তো চিনতে মোটেও সময় লাগলো না। আনিকাকে হঠাৎ দেখে উত্তেজিত হয়ে পড়ে। সে ভেবেছিল তাকে হয়তো আনিকা চিনে ফেলবে, তাই দ্রুত নিজেকে আড়াল করতে গিয়ে ছুটে পালিয়ে যায়। তখন ইটের সাহায্যে হোঁচট খেয়ে আনিকার সামনেই পড়ল ময়না। আনিকার সঙ্গে সঙ্গে তুলে দাঁড় করায় মেয়েটাকে। বৃদ্ধা আঙুলে চামড়া ছিলে রক্ত ঝরছে। আনিকার মায়া লাগলো, দ্রুত হাতে টাকা টিস্যুটি চেপে ধরলো ময়নার পায়ে। এত ছোটাছুটি করলে কেন? ইস, কত রক্ত ঝরছে, টিস্যুটা দূরে রাখো, সামনে ফার্মেসি আছে, ব্যান্ডেজ লাগিয়ে নিও। ময়না কোনো মতো ধন্যবাদ দিয়ে ছুটে পালালো। আনিকা কি তাকে চিনতে পারলো না? মেয়েটার চোখে মুখে এত মায়া, অথচ রাশেদ এই মেয়েকে ঠকালো। ময়না ভীষণ অবাক হলো, সেই সাথে অবজ্ঞায় হাসলো। আনিকা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রাশেদের সাথে আজকে এই মুহূর্তে শেষ দেখা করবে। দুজন দাঁড়িয়ে মুখোমুখি, তবে সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে জেলের শিকলগুলো। শুরুতে কথা তুলল রাশেদ, আমাকে মাফ করে দাও আনিকা, আমি যা করেছি তাতে আমার অনুতপ্ত। আমার হাতে, আমি ভাবতে পারছি না। রাশেদ কেঁদে ফেলল। পুনরায় গলা জেরে বলে, বিশ্বাস করো, আরেকবার যদি সুযোগ পাই নিজেকে পাল্টে ফেলবার, সংসার মন দেব, আমার সকল স্বপ্ন পূরণ করব, আবার মনের মতো ছেলে হব, তোমার চোখে দেখা সেরা স্বামী হব। আনিকা তাচ্ছিল্য হাসলো। তার হাসিতে রাশেদ ডোক গেল। এমনটা নিশ্চয় হওয়ার কথা ছিল। আনিকা দাঁতমাক শক্ত করে বলে, নারী লোভী পুরুষ কখনো এক নারীতে তৃপ্তি পায় না। ভীষণ জ্বরে ভুগছে উজ্জ্বল। জ্বরের দাপটে শরীর কাঁপছে, নাক দিয়ে অজরে পানি ঝরছে, জিভে কেমন জঘন্য তিতকুটে হয়ে আছে। রুমু অবিশ্রান্ত জলপট্টি দিয়ে যাচ্ছে। জ্বর কমার নাম নেই। ডাক্তারের কাছে যাওয়ার কথা থাকলেও জল তাড়ামি করে যায়নি। ছেলের চিন্তায় নার্গিসের মুখটা শুকিয়ে গেছে। কি খাবে না খাবে ভেবে অস্থির তিনি। জ্বর বাদিয়ে এবার শান্তি লেগেছে। বারবার বলছি বৃষ্টিতে ভিজবেন না, কেন ভিজলেন? আমার মনে সুখ বেশি, তাই বৃষ্টির সাথে ভাগাভাগি করতে গেছি। খবরদার তর্ক করবেন না। রেগে যাচ্ছিস কেন? রুমু প্রত্যুত্তর করে না। হঠাৎ উজ্জ্বলের ফোনে বেজে উঠল রেস্টুরেন্টের দায়িত্বে থাকা ছেলেটার ফোন দিয়েছে। ছেলেটার সাথে কথা শেষ করে ফোনটা ছুঁড়ে ফেলে বালিশের পাশে। একবার রেস্টুরেন্টে যাবি, সব চেক করে আসবি। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। তোর মাথায় রাখতে হবে না আমার অবর্তমানে সব তোর। আপনার অবর্তমানে মানে? এ কথা হঠাৎ আসছে কেন? কারণ তুই আমাকে চুমু দিচ্ছিস না। তোর চুমুর অভাবে আমি জরবা দিয়ে বসে আছি, দেখছিস না? চুপ করুন, একটু ঘুমান। চুপ করবো না। তোকে দেখলে চুপ করে থাকা যায়? তোকে দেখলে আমার আবেগ অনুভূতি ছলকে ওঠে, মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে। উজ্জ্বলের কথা শেষ করার আগেই রুমু জলপট্টি উজ্জ্বলের মুখে চেপে ধরে। উজ্জ্বলের ঘুরে কী সব আবল তাবল বকছে। এই লোকটা লাজ লজ্জা কী সব ড্রেনে ফেলে এসেছে। রুমু জলপট্টি সরিয়ে উজ্জ্বলের পানে চোখ রাঙায়।
উজ্জ্বল ঠোঁট উল্টে বলে, এভাবে থামাতে নেই প্রিয়, চুমু দিয়ে চুপ করাতে হয়। দিন দিন অসভ্যতা বেড়ে যাচ্ছে। সভ্য আমি কোনো কালেই ছিলাম না। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বল সেই সুযোগে চুপচাপ তাকিয়ে রয় রুমুর পানে। মেয়েটা দিন দিন আর সুন্দর হয়ে উঠছে। আজকাল উজ্জ্বলের ভয় হচ্ছে এই সুন্দরীকে বাড়ির বাইরে একা যেতে দেওয়া ঠিক নয়। উজ্জ্বল ঘুমানোর চেষ্টা চালায়। ঘুমের করে আচমকা চেঁচিয়ে বলে, রুমু দেখ দেখ, মাছ আকাশে উঠছে। রুমু সব কী হচ্ছে? বিয়ের পর প্রথমবার উজ্জ্বলের যখন গা কাঁপিয়ে জ্বর আসে, সেবারও উজ্জ্বল এমন পাগলামি করেছিল। তখন রুমু বেশ ভয় পেয়েছে। এর মাঝেও যতবার গা কাঁপিয়ে জ্বর এসেছে ততবারই উজ্জ্বল এসে পাগলামি করেছে। তাই রুমু এ বেলায় আর ভয় পেল না। চুপচাপ উজ্জ্বলের আবল তাবল বকবক ভিডিও করতে লাগলো। উজ্জ্বল, আকাশে কি মাছ উঠছে? চিল চিল। কোনো মাছ হলো? না না, চিতল। কথার মাঝে ঘুমিয়ে পড়ল উজ্জ্বল। রাত 10টা ছুঁই ছুঁই। নার্গিস রুমে ডাকলেন রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ সেরে রুমে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। উজ্জ্বল তখন জেগেই ছিল, ঝাপসা চোখে। কয়েক পলক তাকালো রুমুর পানে। বাইরে থেকে আসা বাতাসে গায়ে কাঁটা তুলছে। উজ্জ্বলের ছেলেটা কাঁথা জড়িয়ে কেমন গুটিয়ে আছে। উজ্জ্বল, আপনার কি বেশি খারাপ লাগছে? না। কিছু খাবেন? কি খাবেন? বলুন, পানি দিচ্ছি, কাছে আয়। রুমু কাছে গেলে ভেবেছিল উজ্জ্বল কিছু বলবে, কিন্তু তার ভাবনা মিথ্যে হলো। তপ্ত দেহে রুমুকে আগলে ধরল। রুমু নিজেকে ছাড়াতে চাইল। উজ্জ্বলের শরীরের তাপে তার কেমন উস্কো খুস্কো লাগছে। অথচ উজ্জ্বল তো তা চায় না। উজ্জ্বল চায় রুমুর শরীরটা তার আয়ত্তে থাক, অন্তঃকরণে শান্তির স্রোত বয়ে যাক। উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিশিয়ে দিল রুমুর ঠোঁটে। রুমু নিজেকে ছাড়াতে চাইল। অদ্ভুত অনুভূতিতে নিংড়ে যাচ্ছে। জ্বরের তোপে উজ্জ্বল বেসুমাল রুমুর ওড়নাটা টেনে হাতের মুঠোয় পুরে সরিয়ে ফেলল। রুমু বুঝতে পারে উজ্জ্বল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কী থেকে কী করছে ছেলেটার মাথায় নেই। উজ্জ্বল, প্লিজ, আপনি অসুস্থ। কথা বলে না। কন্ট্রোল হারাবেন না, প্লিজ উজ্জ্বল। কথা শেষ করার আগেই রুমুর ঠোঁটে কামড় বসালো উজ্জ্বল। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে উঠল সে। সময়ের তালে তালে দুজনে কন্ট্রোল হারালো। উজ্জ্বলের দেহের উষ্ণতা মিশে গেল রুমুর দেহ। সারা রাত উজ্জ্বলের কোনো পরিবর্তন হলো না। না রুমুকে ঘুমাতে দিল, না তার জ্বর কমলো। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখনই রুমু ঘুমের কোলে ঢলে পড়ল। উজ্জ্বলের চোখে তখনও ঘুম নেই। রুমুর অনাবৃত দেহে কাঁথা টেনে আগলে ধরল বুকের মাঝে। তখনই চোখে পড়ল রুমুর পিঠে গাঢ় কামড়ের দাগ, গোল ও লাল হয়ে আছে। উজ্জ্বল কিঞ্চিত হেসে কামড়ের স্থানে চুমো খায়। রুমুকে জ্বালাতে ফিসফিসিয়ে বলে, বেয়াদব মেয়ে, আমাকে রাতে একটু ঘুমোতে দেয় না। দুপুরের সময়টাতে উজ্জ্বলের জ্বর ছেড়ে এলো। দুজনে তখন কথায় ব্যস্ত। তখনই উপস্থিত হয় আনিকা। আসতে পারি? আরে আপা এসেছ? ভাবি শব্দটা বলতে গিয়েও থেমে গেল রুমু। রাবার মৃত্যুর 1.5 বছর পেরিয়ে গেছে। এই 1.5 বছর সময়টা খুব অল্প হলেও পাল্টে গেছে অনেক কিছু। যেমনটা পাল্টে গেছে আনিকার জীবন, তেমনি নিজেকে পাল্টে নিয়েছে শহীদ ইসমাইল। আনিকার হাতের খাবারের বাটিটা রাখলো টেবিলে এবং উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, জ্বর আছে নাকি গেছে? মাঝপথে স্মিত হেসে বলল উজ্জ্বল। আনিকার পানে এক পলক তাকালো রুমু। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে। এই মেয়েকে দেখে কেউ বলবে না সে বিবাহিত। এই মেয়েটা একটা সময় কোমরে আঁচল গুঁজে সংসার সামলেছে। তার চলাফেরা এসেছে বেশ পরিবর্তন। আগের মতো সাদাসিধে চলাফেরা এখন আর তার নেই। এখন সে বেশি স্টাইলিশ একটা মেয়ে। রাশেদের সাথে আনিকার ডিভোর্স সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। আনিকা নতুন করে পড়াশোনা শুরু করেছে। তার এই পরিবর্তন সবাই বেশ সাপোর্টও করেছে। একবার ভালোবেসে সব ছেড়ে ঠকে গেল মেয়েটা। ফুলের মতো সুন্দর মেয়েটার বাকি জীবন নষ্ট হোক কেউ চায় না। আনিকা বাঁচুক, নিজের মতো করে বেঁচে থাকুক। পেছনে ফেলে আসা 1.5 বছর আনিকা একবারও রাশেদের সাথে জেলে দেখা করেনি। শুধু সে নয়, শহীদ ইসমাইল নিজেও দেখা করেননি। উজ্জ্বল মাঝে মাঝে দেখা করে আসে। কিন্তু রুমু গাঁড় অভিমান বুকে চেপে ভুলে গেছে তার কোনো ভাই আছে। রাশেদকে নিয়ে চলা মামলা এখনও চলমান। তার জামিনে কেউ এগিয়ে এলো না। পরিস্থিতির সময় সব কিছুই তার বিরুদ্ধে। রুমু হাসি মুখে বলে, আজ ক্লাসে যাওনি আপা? না, আর শরীরটা ভালো লাগছে না। আব্বা বলল হালিম খাবে। ভাবলাম যাইনি, যখন বানিয়েই ফেলি। তোমাদের জন্য এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। তোমার হাতের হালিম বেস্ট, এ কথা তো আমি জানি। এ শোনো, উজ্জ্বলের জ্বর কমলে বাড়ি যাবে, আমার সাথে 2 দিন থাকবে। একা একা বাড়িতে ভালো লাগে না। আব্বা কাজ শেষ করে এসে ঘুমিয়ে যান। মিথ্যে বলবো না, আব্বা আমাকে যথেষ্ট সময় দেন। উজ্জ্বল তাকালো আনিকের পানে, বেশ সাহস নিয়ে বলেই ফেললো, আপা একটা কথা বলি? কিছু মনে করবেন না তো? বলো, কি বলবে? এভাবে আর কতদিন? বিয়ে করে সেটেল হয়ে যান। আগে যা হয়েছে সেসব বাদ দিলাম। এখন আমরা সবাই দেখে শুনে আপনাকে বিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি যোগ্য কাউকেই পাবেন। আমাকে বিয়ে দেওয়ার আগে আব্বার বিয়ের কথা ভাবো। মানুষটার কত বছর একা থাকবেন?
পুরুষ মানুষ বাইরের দখল সামলে বাড়ি ফিরলে বউয়ের প্রয়োজন হয়, একটা আপন মানুষের প্রয়োজন হয়। আনিকের কথায় সহমত করে রুমা বলে, আব্বাকে সাহস করে অনেকবার বলেছি, কিন্তু আব্বা ধমক দিয়ে আমাকে থামিয়ে দিলেন। আপা, তুমি বিয়ে করো, দেখবে আব্বা একা না থেকে নিজেও বিয়ে করতে মত দিবেন। শোনো, আমার জীবনে এই ব্যাপারটা স্কিপ করতে চাই। বিয়ে শাদী ভালোবাসা এসব এখন হাস্যকর বিষয়। আমি ভালোবেসে ঠকে গেছি, রুমা, বুঝতে পারছ? তবে আমার আফসোস নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, তার হজম হয়নি। আপা, আরেকটা বার নিজেকে সুযোগ দিন। শোনো, এক কথা বারবার বলবে না। আমার অসহ্য লাগে, বিরক্ত লাগে, দম বন্ধ হয়ে আসে। ভালোবাসার শব্দটা মনে বৃতৃষ্ণা জাগিয়ে দিয়েছে। আমাকে দেখো, উজ্জ্বল আমাকে ভালোবেসে ঠিক কী করেছে। সবার ভাগ্য তোমার মতো নয় রুমু। আনিক আর বসলো না, চলে গেল। এই শহরে থাকতে তার ইদানিং বড্ড কষ্ট হচ্ছে। শহর বললে অবশ্য ভুল হবে, এই পাড়ায় বা এই এলাকায় যে দেখছে সে তার করুণ কাহিনীর কথা তুলে আফসোস করছে, বিয়ের কথা বলছে। আচ্ছা, মানুষ কি বুঝে না তার ক্ষত বিক্ষত মনের কথা? এসব কথায় তার ক্ষত জায়গায় জ্বালা পড়া বাড়ায়। দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়ে মানুষটার জীবন, এই সব মিলিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয়। এর মাঝে কেটে গেল কয়েকটা বছর। আচ্ছা, এই কয়েক বছর উজ্জ্বল, রুমু, আনিকা কিংবা বাকিদের জীবন কি পরিবর্তন এসেছে? কেমন আছে তারা? কেমন চলছে তাদের জীবন? হাতে ডাইপার নিয়ে বসে আছে উজ্জ্বল। ডাইপার কীভাবে পড়াতে হয় তা জানা নেই। রুমু অনেকবার বলেছে শিখে নাও, কাজে আসবে, কিন্তু উজ্জ্বল সে তো এসব ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে। ডাইপার হাতে নিয়ে অনেকবার পড়াতে চেষ্টা করেও উজ্জ্বল বুঝতে পারল না কোন পাশ সামনে অথবা পেছনে। হঠাৎ উজ্জ্বলের ছেলে রুজান কেঁদে উঠল। নার্গিস নাতির কান্না শুনে ছুটে এলেন। আমার নানু ভাই কাঁদছে কেন? এ কি, তুই এখনও ডাইপার নিয়ে বসে আছিস? উজ্জ্বলের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল নার্গিস। ইদানিং রুজানের জন্য উজ্জ্বলকে সবার তোপরে মুখে পড়তে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে উজ্জ্বলের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই হুটহাট কোনো ভুল করে ফেললে সবাই তাকে নিয়ে পড়ে। নার্গিস রুজানের ডাইপার পরিয়ে কোলে তুলে চলে গেলেন। রুমা মাত্র গোসল সেরে রুমে ফিরল। উজ্জ্বলকে গোমড়া মুখে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? আম্মা মেরেছে। রুমা খিলখিলিয়ে হেসে উঠল। এসব নতুন নয়, বর্তমানে ঘরের একমাত্র রাজত্বকারী রুজান, তাকে কেউ অনাদর করলেই হলো, বাকিটা ইতিহাস। ডাইপার পরিয়েছিলেন? মিথ্যে কথা। রুমু, এই মৃত্যুকের কথা বিশ্বাস করিস না। ডাইপার আমি এসে পরিয়ে গেছি। নার্গিস হঠাৎ আগমনে রুমু উজ্জ্বল দুজনেই ভড়কে গেল। নার্গিস রুজানকে রুমুর কোলে দিয়ে উজ্জ্বলের কান টেনে ধরলেন। খবরদার, মিথ্যে কথা বললে তোর খবর আছে। আরে মা, লাগছে, ছাড়ো তো। নার্গিস কান ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগেও বকতে ভুললেন না। রুজানের 1 বছর বয়স, ছোট ছোট দাঁত উঠেছে। সেই দাঁত বের করে কেমনে হাসছে তা দেখে উজ্জ্বল দ্রুত কোলে তুলে নেয়। ফোলা ফোলা গালটায় দেদারসে চুমু খায়। রুজান দেখতে তার দাদার মতো হয়েছে। গোলগাল সুন্দর ছেলেটাকে দেখে যে কেউ আদর করতে বাধ্য। রুজান যখন খিলখিলিয়ে হাসছিল তখনই উজ্জ্বল রুজানের গালে গাল মিশিয়ে দিতে উজ্জ্বলের খোঁচা খোঁচা দাঁড়িয়ে রুজানের গালে খোঁচা দিতে ছেলে মুহূর্তে কেঁদে ওঠে। রুমু মুহূর্তে রেখে বলে, আপনাকে আমি বারণ করেছিলাম, আমার কথা শুনেন না কেন? ও ব্যথা পায়। আরে পায় না, আমি কি জোরে দিন, রুজানকে দিন। চুল শুকিয়ে আয়, রুজানকে খাওয়াতে হবে। উজ্জ্বল রুজানকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো। রুজানকে বুকের সাথে মিশিয়ে নিতে ছোট ছোট দাঁতের সাহায্যে কামড়ে দিল। মুহূর্তে চেঁচিয়ে উঠল উজ্জ্বল। রুমু দ্রুত রুজানকে সরিয়ে উজ্জ্বলের বুকে হাত রাখলো। মা যেমন কামড়ায় ছেলেও কামড়ায়। ছেলের বাবা কি কামড়ায় না? দেখ দাগ বসে গেছে, আসুন চুমু দিয়ে দিই, সেরে যাবে। রুমু হাসতে হাসতে মাটির কথাটি বললেও উজ্জ্বল কথাটা বিফলে যেতে দিল না। তৎক্ষণাৎ জড়িয়ে ধরল রুমুর ঠোঁটে ঠোঁট মেশালো। রুমু নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু উজ্জ্বল কিছুতেই ছাড়বে না। উজ্জ্বল, কি হচ্ছে কি? আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন? হারাতে দে, আমি তো কন্ট্রোললেস বর। রুজানকে দিয়ে আসি তার দাদির কাছে। এই তো আমার কন্ট্রোললেস বউ, যা দুষ্ট। রুমু ঠোঁট বাঁকিয়ে চলে যায় রুজানকে রাখতে। পরিশেষ আনিকা নিজেকে ব্যস্ত করে পড়ল পড়াশোনায়। শহীদ ইসমাইল বাকি জীবনটা আনিকার ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়ে রইলেন। তিনি বিয়ের চিন্তা আপাতত করছেন না। এই সময়টাতে তার একমাত্র চিন্তা আনিকার সুখ, আনিকার চাওয়া পাওয়া মেয়েটা একটা নির্ভরজাল জীবন হোক। সৈয়দ শামসুল, নার্গিস, উজ্জ্বল, রুমু, তারা এখন রুজানকে নিয়ে ব্যস্ত। উজ্জ্বলের রেস্টুরেন্টের ব্যবসা বেশ ভালোই হচ্ছে। সবার সাথে দেনা পাওনা হিসেব অনেক আগেই চুকিয়ে ফেলেছে। উর্মিয়া তামিমের সংসারে নতুন সদস্য এসেছে, তাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। এক সময়ের দাপটে চলা রাশেদ এখন ঝিমিয়ে পড়েছে। তার ফাঁসির আদেশ এখনও না এলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে তা সে নিশ্চিত। এ পর্যন্ত কেউ তার জামিনের চেষ্টাও করেনি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকাল নিজেকে নর্দমার কীট মনে হয়। সর্বশেষ ময়নার কথা না বললেই নয়। একটা মেয়ের সংসার ভাঙার কারিগর সে। ময়নার বিয়ে হয়েছে কোনো এক ধনীর ঘরে, যদিও
তার স্বামী একটু বয়স্ক, তাতে অবশ্য যায় আসে না। ময়নার কি ভেবেছেন ময়না নিশ্চয়ই দুঃখে আছে? মোটেও না, ময়না বেশ সুখী। সময়ের সাথে সাথে রাশেদের কথা বলতেও বসেছে। আমরা সবাই ভালোবাসতে চাই, ভালোবাসতে জানি, কিন্তু উজ্জ্বলের মতো আগলে রাখার চেষ্টা কয়জনে করি?